হ্যালো এভরিওয়ান। ডিআইওয়াই আমরা কারা না ভালোবাসি। আর এই ডিআইওয়াই যদি হয় একেবারে জিরো কস্ট, তাহলে তো কথাই নেই। তেমনই একেবারে ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে আজকে তৈরি করে নেব ইয়াররিংস। এই ইয়াররিংয়ের বেসের জন্য আমি যে বোর্ডটা ইউজ করব সেটা আমি নিয়েছি একটা পুরনো লাড্ডুর বক্স থেকে। এটা অনেক দিন ধরেই আমার ঘরে পড়েছিল। আর আমি একটা রাউন্ড শেপ কেটে নেব। আর এই রাউন্ড শেপের জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। আর এই রাউন্ড শেপটা কাঁচি দিয়ে খুব সাবধানের সঙ্গেই কাটতে হবে, যাতে মানে এর এজেসগুলো যেন এবড়ো খেবড়ো না থাকে। প্রথমে একটু বেশি বেশি রেখেই কেটেছি, মানে রাউন্ড শেপটা একটু বাড়তি রেখেই কেটেছি। তারপরে বর্ডার অনুযায়ী একদম খুব সাবধানের সঙ্গে রাউন্ড শেপটা কেটে নেব। এইবার এই রাউন্ডটা থেকে আমি একদম পুরো 4টে টুকরো সমান মাপে করে নেব। অর্থাৎ এই ইয়াররিংয়ে আমি মানে লেয়ারে করব, এক একটা ইয়াররিংসে দুটো করে লেয়ার থাকবে। তাই এই পুরো রাউন্ডটাকে আমি 4টে টুকরো করব। আর এই 4টে টুকরোই যেন একদম সমান হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। কারণ সমান যদি না হয়, একটু যদি অসমান হয়, তাহলে কিন্তু ইয়াররিংটা দেখতে একেবারেই ভালো লাগবে না। তাই কিনারাগুলো খুব ভালোভাবে সমান সমান রেখে ফোল্ড অনুযায়ী একদম সমান 4টে টুকরো করে নিতে হবে। আর 4টে টুকরো করে নিয়ে নেওয়ার পর এর প্রতিটা সাইডে, মানে আমি এর ব্যাক সাইডে থ্রেড লাগাবো, তাই এক সাইডে পুরো ভালো করে গ্লু লাগিয়ে আমি কটন থ্রেড লাগিয়ে নেব। একটা সাইডটা একটু অয়েলি টাইপের আছে, আর ওই অয়েলি সাইডটাই আমি ব্যাক সাইডে রাখবো। আর এই পাশেই আমি ভালো করে আগে প্রথমে গ্লু লাগিয়ে দিচ্ছি, তারপরে নিয়ে নেব আমি কটন থ্রেড। এটা আমার ঘরে অনেক দিন ধরেই ছিল, তো এটাও কিনতে হয়নি আমায়। তো এটা এরকম সাইড দিয়ে মানে খুব যত্নের সঙ্গে, মানে সাবধানতার সঙ্গেই এটাকে লাগিয়ে নেব। যদি একটু তাড়াহুড়ো করা হয় বা সমানভাবে না বসানো হয়, তাহলে একটার পর একটা থ্রেড উঠে গেলে সেটা দেখতে ভালো লাগবে না। আর আমি এগুলো জাম্পরিংয়ের সঙ্গে অ্যাটাচ করব, তাই নিয়ে নিলাম জাম্পরিংটা আমাকে একটু আগেই লাগিয়ে নিতে হতো, যাই হোক ভুলে গেছি। তো এবার জাম্পরিংটা লাগিয়ে নিচ্ছি। আর এর যে ওভাল সাইড যে সাইডটা আছে, ওই সাইডের একদম মিডিলে একটা জাম্পরিং রাখবো, আর কর্নারে একটা রাখবো। অর্থাৎ দুটো যে ফোল্ড করছি তার একটা সাইডে আমি দুদিকে জাম্পরিং রাখবো, আর নিচের যে লেয়ারটা থাকবে সেটাতে আমি একটাই দেবো জাম্পরিং, আর এটাতে দুটো করে দিয়ে দেবো। তো সুতো দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নিয়ে সুতোটাকে খুব ভালোভাবে এর উপরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে নেব। তবে চাইলে পরে এই থ্রেডের পরিবর্তে ক্লেও ব্যবহার করা যেতে পারে। তবে ক্লে যদি ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে মানে ক্লে ব্যবহার করতে না চাইলে সেক্ষেত্রে জাম্পরিংটা বসিয়ে শুধু কালারও করে দেওয়া যেতে পারে। তবে থ্রেডে একটা অন্যরকম লুক আসে বলে আমি থ্রেডের ব্যবহার করেছি। আর এই কর্নারগুলো একটার পাশে একটা আমি বসিয়েছি, এই মানে সেট করেছি তুলিটার উল্টো সাইড দিয়ে। তারপরে কিছুটা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়েই পুরোটা বসিয়ে বসিয়ে করে নিয়েছি। এমনি সাধারণত রাউন্ড শেপ বা স্কোয়ার শেপ হলে সেক্ষেত্রে থ্রেড বসাতে খুব একটা সমস্যা হয় না, যেহেতু এটাতে 3টে কোণ আছে, তাই একটু সমস্যা হচ্ছিল, ধরে ধরে করতে হয়েছে। ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়েছি বটে, তবে একটু সময় লেগেছে আমার এটা করতে। তবে থ্রেড দিলে কিন্তু একটা অন্যরকম লুক আসে, আমার যেটা ভালোই লাগে। তো এরকমভাবে আমি প্রত্যেকটাতে মানে 4টেতেই, মানে 4টেরই ব্যাক সাইডে আমি এরকমভাবে থ্রেডগুলো বসিয়ে নেব। বেশিরভাগ সময় আমি ইয়াররিংসের ব্যাক সাইডে একটু ডার্ক কালার পছন্দ করি, তাই এক্ষেত্রেও এখানে একটু থ্রেডের কালারটা ডার্ক টাইপের নিয়েছি। আর তারপরে যখন 4টে পার্ট খুব ভালোভাবে আমার থ্রেড বসানো হয়ে যাবে, এই ইয়াররিংসের সব থেকে ইন্টারেস্টিং আর মজার পার্টটা আসছে। আর এইখানে আমি নিয়েছি সর্ষের দানা, আর নিয়েছি তরমুজের দানা, যা প্রত্যেকেই ফেলে দেয়, আর আমি সেটাকে খুব যত্নের সঙ্গে তুলে রাখি। তো মেন ডিজাইনটা হবে এই ইয়াররিংসের সর্ষের দানা আর তরমুজের দানা দিয়ে। তো এই পাশটা যখন সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে, মানে এই থ্রেডের সাইডটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর অপর প্রান্তে মানে ফ্রন্ট পার্টটায় আমি ডিজাইন শুরু করব। তো প্রথমে আমি দিয়ে দিলাম আঠার লেয়ারটা একটু বেশি করেই দিতে হবে। তারপরে আঠার লেয়ার দিয়ে আমি তরমুজের প্রথমে কয়েকটা দানা দিয়ে উপরের থেকে ডিজাইন, মানে ওই কর্নার থেকে ডিজাইনটা আমি শুরু করব। তো প্রথমে তরমুজের 4টে দানা দিলাম, তারপরে লম্বা লম্বা করে আমি সর্ষের দানাগুলো দিয়ে দেব। অনেকটা দেখতে মানে পুঁথির মতো দেখতে লাগবে এই সর্ষের দানাগুলো। অর্থাৎ প্রথমে একটা তরমুজের দানা, তারপরে 3টে তরমুজের দানা,
তারপরে 3 লেয়ার সর্ষের দানা। আর আমি এটা না প্রথমে আঠা লাগিয়ে তারপরে ঠাসা তরমুজের দানা আর সর্ষের দানা দিয়ে একদম পুরো ঠেসে কাজটা করেছিলাম, মানে ডিজাইনটা করেছিলাম। তো সেই ডিজাইনটা আমার খুব একটা ভালো লাগছিল না, তো সেটাকে তুলে ফেলে দিয়ে আবার নতুন করে এই ধরনের ডিজাইনটা করছি। মানে এটাতে একটা লম্বা লম্বা চেনের মতো অনেকটা লুক আসবে। মানে এই দানা দিয়েই তৈরি হবে, মনে হবে যেন বিডস দিয়ে বসানো কোনো, মানে থ্রেড বিডস দিয়ে বসানো কোনো লেয়ার আছে, সেই রকমটাই লাগবে। অনেকটা মনে হবে কোনো একটা বেসের উপর চেন টেনে ডিজাইনটা করা হয়েছে। তো আমার তো প্রথমে আমি দিলাম তরমুজের দানা, তারপর 3টে লেয়ার করে সর্ষের দানা, তারপর আবার আমি তরমুজের দানা দেব। আর এই দানাগুলো বসানোর সময় প্রথমে ফার্স্টে মিডিলেরটা দিয়ে দেব। মিডিলেরটা দিলে পরে আমার পরের যে দুটো সাইডে দুটো দুটো করে দিচ্ছি, এর ডিস্টেন্সটা কিন্তু সমান মাপের আসে। আর এই নিচে প্রথম এই লেয়ারটা দিলাম এবং শেষে যখন আমি একদম তলার দিকে তরমুজের দানা বসাবো, সেম একই রকমভাবে দেবো, মিডিলেরটা প্রথমে আর সাইডেরটা তারপরে দেবো। তাহলে ডিস্টেন্সটা যেহেতু সুন্দর আসবে, মানে সমান আসবে, তাই এর ওভারঅল লুকটাও কিন্তু, মানে ফিনিশিংটাও কিন্তু একদম প্রপার আসবে। তো এই দুটো তরমুজের দানার মাঝে মাঝে আবার সর্ষের দানা দিয়ে পুরো ডিজাইনটা কমপ্লিট করে নেব। আর এই যে সর্ষের দানাগুলো যখন বসাচ্ছি তখন আমার ভিডিও ক্লিপটা না 16:9 রেশিওতে ছিল না, তো ভিডিও ক্লিপটা একটু হেজি হয়ে গেছে। তো যাই হোক, আমি এটাই দিয়েছি, এডিট করে দিয়ে দিয়েছি। তারপরে এটা হচ্ছে যখন আমার সবকটা কমপ্লিট হয়ে গেছে বসানো দানা, এবং এটাকে খুব ভালোভাবে ড্রাই করে নিয়েছি। ড্রাই করে নেওয়ার পর কিন্তু এটাতে কালার বসাতে হবে, মানে কালার করতে হবে। তো একদম পাতলা করে, মানে তুলিটাকে বারবার জলে দিয়ে দিয়ে তারপরে কালার ইউজ করে আমি প্রথমে এই দানার উপরে দিয়েছি, কারণ দানার নিজস্ব যে টেক্সচারটা আছে আমি সেটাকে একেবারে পুরোপুরি ঢেকে দিতে চাইনি। ওর নিজস্ব টেক্সচারটাও থাকবে আর একটু হালকা কালারও থাকবে, সেই জন্য আমি খুব পাতলা লেয়ার করে একটা ব্রাউনের শেড দিয়ে দিয়েছি। তারপর ব্রাউন শেডটা যখন সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখন এতে আমি অন্য কালার করব। অন্য কালার বলতে আমি গাঢ় নীল রঙের ব্যবহার করেছি, আর এই শেডের নাম্বারটা তো দেখিয়েই দিলাম। তারপরে এই গাঢ় নীল রঙটা আমি তলার পোর্শনটাতে করব, মানে পুরো রঙটা করব না, মানে নিচে যে কাগজের যে অংশটা রয়েছে শুধুমাত্র, মানে সর্ষে দানার লেয়ারটুকু ছেড়ে যে অংশটা রয়েছে আমি সেইটুকু জায়গাতে নীল রঙটা করে নেব। তবে খুব ধরে ধরে করতে হবে, যাতে রঙটা যাতে দানার উপরে না উঠে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। তাই খুব ধীরে ধীরে আস্তে আস্তে এই গ্যাপটাকে ফিল করেছি। আর এই গাঢ় নীলটা চারটেতেই দেওয়ার পর যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি এতে ডট দেব। আর এই ডটিং টুলসেরই প্রয়োজন হবে ডট দেওয়ার জন্য, এমন কোনো কথা নয়। এই ডট দেওয়ার জন্য কিন্তু এই তুলির ব্যাক সাইড কিংবা টুথপিক এই সমস্ত দিয়েও কিন্তু খুব ভালো ডট আসে। আবার দেশলাই কাঠি দিয়েও কিন্তু খুব ভালো ডট করা যায়। তো যাই হোক, এইভাবে ডটটা দিয়েছি, নীলের সঙ্গে লালটা খুব ভালো লাগবে, সেই জন্য নীলের সঙ্গে লাল কন্ট্রাস্ট করে আমি দিয়ে দিয়েছি। আর এইবার জাম্প রিং দিয়ে আমি লেয়ারগুলোকে অ্যাটাচ করে দেব। তো প্রথমে আমি জাম্প রিংটাকে একটু চেপে ছোট করে দেব, খুব বেশি বড় রাখবো না, তাহলে অনেকটা দূরে দুটো লেয়ার চলে যাবে, সেই জন্য জাম্প রিংটাকে আমি খুব ছোট করে একটার সঙ্গে একটা অ্যাটাচ করে দেবো। তারপরে হুক দিয়ে এটাকে দুলটাকে কমপ্লিট করব। তবে এই রিংটা চাইলে পরে স্টাড দিয়েও করা যায়, কিন্তু যেহেতু লেয়ারে আছে, লেয়ারের ইয়াররিংসগুলো সাধারণত স্টাডে অতটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না, হুকেই বেশি ভালো লাগে। তো হুক আর জাম্প রিংটাকে খুব ভালোভাবে সেট করে নেওয়ার পর কানের দুলটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে গেল তখন আমি এটা পালিশ করে নেব। আর পালিশের জন্য আমি নিয়েছি টাচউড। এটা সাধারণত কাঠের যে আসবাবপত্র হয় না সেইগুলো পালিশ করতেই এই পালিশটা ব্যবহার করা হয়। তো এটাতে খুব ভালো একটা ফিনিশিং আসে, মানে খুব শাইনটা খুব ভালো আসে এতে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই আমি এটাই ব্যবহার করি। আর এই টাচউডটা লাগানোর পর এমন একটা জায়গায় রেখে শুকাতে হবে যেখানে ধুলোটা একটু কম লাগে, সেই রকম জায়গায় রেখে এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপর এইটা হয়ে গেল আমার কানের দুলের একেবারে ফাইনাল লুক। তো তৈরি হয়ে গেল না একেবারে জিরো কস্টে একটা সুন্দর হেভি লুকের ইয়াররিংস। আর এটা হেভি দেখতে হলেও এটা কিন্তু মানে একেবারেই লাইট ওয়েট। একটার পর একটা লেয়ার শুকিয়ে শুকিয়ে কাজ যখন আমার কমপ্লিট হলো তখন কিন্তু বেলা পুরো শেষ। আর ওই পড়ন্ত বেলার নরম আলোতে সত্যি কানের দুলের কালারটা অসাধারণ লাগছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর তোমার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিও। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো।